আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরো একটি ফেসবুক লাইভে। আমি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি একটা বিষয়, সেটি হচ্ছে যে বেশ কয়েকটি কাজে ব্যস্ত ছিলাম আজকে। আমি সন্ধ্যা থেকে অন্য একটা বিষয় নিয়ে কাজ করতেছিলাম, যার ফলে এরকম গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটি আমি দেখিনি। এটি আমার আসলে এটা দায়ভারটা আমার, যেহেতু প্রবাসী বা বিমানবন্দর রিলেটেড কাজ করি, সেদিক থেকে আসলে এটা আমার দেখা উচিত ছিল। আমি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি যে এটি হয়তো কোনো কারণে আমার চোখে পড়েনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ধন্যবাদ জানাচ্ছি যে যারা এই কিছুক্ষণ আগে যে লাইভটা, সেই লাইভে হচ্ছে অনেকেই ইয়ে করছে। দুঃখিত, আমার একটা ফোন আসছিল। ধন্যবাদ দিতেছে আপনাদেরকে। আমি লাইভটা শেষ করার পরে কমেন্ট বক্সে আমি ছবিগুলো দেখলাম। যারা ছবিগুলো দেখিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা বিষয়টাকে নজরে নিয়ে আসছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এরপরেই দেখি যে আমাদের আব্দুল হালিম নিহন একটা জিনিস স্বীকার করতে আসলে দোষ নাই। আব্দুল হালিম নিহনকে দেখেই আসলে আমার আব্দুল হালিম নিহনকে দেখেই হচ্ছে যে কি আমার এই প্রবাসীদেরকে নিয়ে কাজ করা বা এই কাজগুলো অনুপ্রেরণা হচ্ছে আব্দুল হালিম নিহন, এটা নিঃসন্দেহে আমি স্বীকার করতেই পারি। তো তার ব্যক্তিগত প্রোফাইলও আমি দেখলাম যে তিনি পোস্টটা করছেন। তো এটা দেখার পরে আমি অল্প সময়ের মধ্যে খুব খুঁজে দেখার চেষ্টা করলাম যে আসলে এখানে ঘটনাটি কি ঘটছে। তো যারা এরই মধ্যে দেখলাম আমাদের অনেক প্রবাসী ভাইরা, আপনারা যথেষ্ট। আমার কি কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি আপনারা শুনছেন? একজন বলছে কথা শোনা যাচ্ছে না। আমি যতটুকু জানি যে এরই মধ্যে আপনারা অনেক প্রবাসীরা প্রকৃত ঘটনা যেটা সেটা দেখে ফেলছেন, সেটা জেনে ফেলছেন। আর যদি আপনারা না দেখে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে আমি এই অল্প 2-1 মিনিটের মধ্যে যে মানে খোঁজটি পেয়েছি আর কি, মানে আমি যতটুকু তথ্য যাচাই করতে পেরেছি সেটি হচ্ছে যে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তিনি খুব সম্ভবত পর্তুগাল না নরওয়ে থেকে কোন একটা দেশ থেকে আসছেন, বিদেশ থেকে তিনি আসছেন। তিনি আসার পরে বিমানবন্দর 2 নম্বর গেট দিয়ে তিনি বের হয়ে আসছিলেন। সেটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি তার ব্যাগেজ ট্যাগেজ নিয়ে ঠিকঠাকভাবে বের হয়ে আসছেন। আসার পরে অনেক সময় প্রবাসীদের খুব প্রয়োজন পড়ে, তারা আবার ভিতরে প্রবেশ করতে চান, তারা আবার ভিতরের দিকে যেতে চান যে ভিতরে একটু ঢুকবো। তো এমন একটা অবস্থাতে তিনি আবার ঢুকতে চাইছিলেন। কি জন্য ঢুকতে চাইছিলেন আমি ঠিক জানি না, হয়তো কোনো একটা প্রয়োজন ছিল। তিনি আবার ভিতরে ঢুকতে চাইছেন, সেটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে সেই ফুটেজটাও দেখাবো। তো তিনি ঢুকতে যাওয়ার সময় হয়তো তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন ঢুকতে যাবেন বা কি জন্য। তখন যেটা দেখা যাচ্ছে তিনি খুব উত্তেজিত হয়ে ওইখানে নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তাকে তিনি আঘাত করছেন। তিনি প্রথমে তাকে আঘাত করছেন। তো আঘাত করার পরে যেটা দেখলাম যে মোটামুটি 3-4 জন সদস্য মিলে তাকে আবার পুনরায় আঘাত করলো। তিনি যেমনটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, এমনটাই তো আপনারা দেখলেন যে এমনটা ঘটনা ঘটছে। প্রথম একটা কথা বলি যে একজন প্রবাসীকে 3-4 জন নিরাপত্তা কর্মী একসাথে মিলে আঘাত করাটা, এটাকে আমি সমর্থন করতে পারি না। এটার জন্য নিঃসন্দেহে প্রতিবাদ জানাই। তবে এই প্রবাসী ভাই যিনি ছিলেন, তিনি যে কাজটি করছেন সেটিও যে একেবারে খুব কিন্তু উনি যে কাজটি করছেন সেটিও কিন্তু নিঃসন্দেহে ভালো কাজ হয়নি। তিনি হয়তো আসলে এখানে কথা শোনা যাচ্ছে না, তো আমি আপনাদেরকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে কিছু তথ্য আপনাদেরকে দিই। বিমানবন্দর নিয়ে তো আমি মোটামুটি দেশে আসার পর থেকে নিয়মিত সেখানে আসা যাওয়া আছে বা কাজ করতেছি, সেটা আপনারা জানেন। বিমানবন্দরের যে পরিস্থিতি, বিশেষ করে নিরাপত্তা কর্মীদের যে ব্যবহার, যে কাজ, সেগুলো আগের থেকে এখন অনেক ভালো। এবং ভালো হওয়ার পিছনে আমি আপনাকে একটা কথা বলি, বিমানবন্দরে এখন অধিকাংশ জায়গাতে কাজ করানো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আপনাদেরকে আমি একটা তথ্য দিই, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গাতে কাজ করানো হচ্ছে বিমান বাহিনী। বিমান বাহিনীতে কোনো উগ্র মেজাজি এটা সেটা আনএডুকেটেড পার্সন কাজ করার কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর একটা অফিসার সেনাবাহিনীর মতো দক্ষ অফিসার, এতে কোনো সন্দেহ নাই। আমি যেহেতু বিমানবন্দরে আসা যাওয়া করি, বিমানবন্দর আসা যাওয়া করার সময় আমি দেখেছি যে তাদের ব্যবহারগুলো কত সুন্দর হয়। এটা প্রশংসা করার জন্য বলতেছি না। এবং এই বিমানবন্দরে 27টা সংস্থার লোকজন কাজ করে, এর মধ্যে বিমান বাহিনী অন্যতম। 5 আগস্টের পরে
বিশেষ করে এপিবিএনের যে সদস্যরা কাজ করতো, আনসার সদস্যরা কাজ করতো, ওদেরকে সরিয়ে অধিকাংশ জায়গার নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর সদস্যরা। সুতরাং এই বিমান বাহিনীর সদস্যরা কোন রকমের কোনো কারণ ছাড়া হুট করে এই ধরনের একটা ঘটনা ঘটাবে, এটা আসলে বিশ্বাস করতে খুব একটা কষ্ট হবে। যদি আপনারা কিছুদিন ধরে বিমানবন্দর দিয়ে আসা যাওয়া করে থাকেন, তাহলে হয়তো আপনারা সেটি জানবেন যে এখনকার ব্যবহার কেমন বা তাদের সেবার মান কেমন। তবে হ্যাঁ, একটা কথা প্রতিবাদ আমি অবশ্যই করবো, সেটা হচ্ছে যে উনি হয়তো একটা ভুল করছেন, উনি হ্যাডম দেখাইছে, যে এক ভাই বলছে উনি হ্যাডম দেখাইছে বা কোনো কিছু একটা ভুল করছে, তবে ওনাকে একজনে ধরে অ্যারেস্ট করে ফেলতে পারতো, ওনাকে হ্যান্ডকাপ লাগাই ফেলতে পারতো, ওনাকে অ্যারেস্ট দেখাইতে পারতো। তো কিন্তু যে মারধরের যে ঘটনাটা, একজনকে 4-5 জন মিলে আঘাত করা, এটার আমি তীব্র নিন্দা জানাই। এবার আমি আপনাদেরকে সরাসরি ভিডিওটা একটু দেখাই। যারা ভিডিও দেখছেন তো ভালো কথা, আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে আমি একটু দেখাচ্ছি। দর্শক, আপনারা একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল বিমানবন্দরে একজন প্রবাসীকে মারধর করা হচ্ছে। তবে আমার আজকের এই ভিডিওটি হচ্ছে যে প্রবাসীকে আসলে কি মারধর করা হয়েছে এবং কে আগে প্রথম কার গায়ে হাত তুলেছেন। বিমান বাহিনীর সদস্যরা আগে গায়ে হাত তুলেছেন, নাকি যিনি প্রবাসী নরওয়ে থেকে এসেছেন তিনি আগে বিমান বাহিনীর সদস্যকে মেরেছেন, সেই বিষয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। তবে সিসিটিভির ফুটেজে আপনাদেরকে একটু দেখাতে চাই যে নরওয়ে থেকে আসা যাত্রী মোহাম্মদ গিয়াসউদ্দিন, তিনি কিন্তু ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 2 নম্বর টার্মিনাল রয়েছে সেটি দিয়ে কিন্তু তিনি বেরিয়ে পড়েছেন এবং বের হয়ে আসার পরে তিনি আবার ভেতরে প্রবেশ করতে চান এবং ভেতরে তিনি যখন প্রবেশ করতে চান তখন কিন্তু তিনি যে একজন প্রবাসী যাত্রী কিংবা তার কাছে যে পাসপোর্ট রয়েছে বা বোর্ডিং পাস কোনো কিছুই কিন্তু তিনি বিমান বাহিনীর সদস্যকে দেখাননি এবং বলেননি। সুতরাং একজন যাত্রী চাইলেই কিন্তু একটি স্পর্শকাতর এমন জায়গায় তিনি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন না। যখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নরওয়ে থেকে আসা মোহাম্মদ গিয়াসউদ্দিন তিনি কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বিমান বাহিনীর সদস্যরা তার কাছে জানতে চেয়েছেন যে আপনি কেন ভেতরে যাবেন। তখন তিনি উচ্চস্বরে কথা বলতে শুরু করেন এবং বিমান বাহিনীর সদস্যের উপরে এই যে এখন দেখতে পাচ্ছেন যে তিনি প্রথমে কিন্তু আক্রমণ করলেন। এরপর যখন একজন পোশাক পরিহিত একজন বাহিনীর সদস্যকে আক্রমণ করা হবে তখন নিশ্চয়ই আপনাদের ধারণা হওয়ারই কথা যে তিনি কিন্তু বসে থাকবেন না, তিনিও কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য তিনি অবশ্যই চেষ্টা করবেন এবং সেই কাজটি বিমান বাহিনীর সদস্যরা করেছে। এবং আপনাদেরকে আরো একটি বিষয় সম্পর্কে জানাতে চাই, সেটি হচ্ছে পুরো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 27টি সংস্থা কাজ করে এবং সেই 27টি সংস্থার কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিতে আপনারা স্পষ্ট ক্লিয়ার যে নরওয়ে থেকে আসা যাত্রী কোনোভাবে ঠান্ডা করা যাচ্ছে না, তিনি কিন্তু আগান একই সঙ্গে বিমান বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করতেও তিনি দ্বিধাবোধ করেননি। এমনকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5 আগস্টের পর থেকে পুরো বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছে বিমান বাহিনীর সদস্যরা এবং এই বিমান বাহিনীর সদস্যদের কারণে শাহজালাল বিমানবন্দরে যে কোনো ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথমত নরওয়ে থেকে আসা এই যাত্রী যেমন নিজেকে একজন প্রবাসী বলে তিনি পরিচয় দেননি এবং একই সঙ্গে তার কাছে পাসপোর্ট রয়েছে সেটিও তিনি যেমন বলেননি, একই সঙ্গে তার কাছে বোর্ডিং ব্রিজের পাস রয়েছে সেটিও তিনি জানাননি। সুতরাং একজন সাধারণ মানুষকে কেন বিমানবন্দরের ভেতরে স্পর্শকাতর একটি জায়গায় বিমান বাহিনীর সদস্যরা প্রবেশ করতে দিবেন সেটি নিয়ে যেমন প্রশ্ন থাকে, একই সঙ্গে নিরাপত্তার বিধানটি তো রয়েছেই। সুতরাং যাদের দেখার দায়িত্ব নিরাপত্তা তারা কিন্তু অবশ্যই নিরাপত্তা নিয়েই সবসময় কাজ করবেন। সুতরাং এখানে প্রথম যে ভিডিওটি আপনারা দেখেছেন প্রবাসীকে মারধর করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু বিমান বাহিনীর সদস্যকেই আগে আঘাত করা হয়েছে। সুতরাং প্রথমে যদি ইউনিফর্ম পরিহিত যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আঘাত করা হয় তিনি বসে থাকবেন না, তিনিও নিজের আত্মরক্ষার জন্য চেষ্টা করবেন, এখানে সেটাই করা হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে যদিও এই ভিডিওটা আপনারা হয়তো আমার আগে দেখে ফেলছেন, তারপরে আমি আপনাদেরকে আবার একটু দেখালাম, কিন্তু দেখানোর পরেও এখানে যিনি ভিডিওটাকে এক্সপ্লেন করলেন
যিনি ভিডিওর পিছনে কথা বললেন তিনিও বাংলাদেশের একজন সাংবাদিক, তিনিও বিমানবন্দর এবং প্রবাসী রিলেটেড কাজ করেন। তো তিনিও একটা কথা বলছেন, কিন্তু তার সবগুলো কথার সাথে আমি একমত না। তার সবগুলো কথার সাথে আমি মোটেও একমত না। আমি আবারও আপনাদেরকে বিষয়টাকে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, ঘটনাটি তো সিসি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে আজকে সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকের একটা ঘটনা। উনি প্রথমে বের হয়ে আসছেন, ব্যাগেজ নিয়ে বের হয়ে আসছিলেন তিনি ক্যানোপিতে, মানে যে জায়গাটা থেকে বের হয়ে আসলে স্বজনদেরকে পাওয়া যায়, তিনি সেখানে আসছিলেন। এখন সেখান থেকে তিনি কোনো না কোনো কারণে আবারও তিনি ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। হয়তো এটার অনেক প্রয়োজন পড়তে পারে। অনেকে দেখা গেছে হয়তো কোনো একটা জিনিসপত্র ভুলে আসছেন, অনেকে হয়তো কোনো কিছু জিজ্ঞেস করার জন্য যেতে চান, অনেকে আবার 2 নম্বর গেট দিয়ে বের হয়ে গেছেন, তিনি চাচ্ছেন যে তিনি 1 নম্বর গেট দিয়ে বের হবেন। ওই কারণেও কিন্তু অনেকে ভিতরে প্রবেশ করতে চান। মানে একজন প্রবাসী যে ওই বের হয়ে গেলে যে তিনি আর ঢুকতে পারবে না, এমন কোনো নিয়ম কিন্তু বিমানবন্দরে নেই। যে কোনো কারণে একজন প্রবাসী পুনরায় বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে পারেন। তবে হ্যাঁ, সেখানে প্রবেশ করার ক্ষেত্রে ঢুকার সময় ওই গেটের সামনে যে নিরাপত্তা কর্মী থাকে তারা জিজ্ঞেস করে যে আপনি কেন যাবেন বা কেন ঢুকবেন বা কি কারণে যাবেন। বিশেষ করে ওই গেটটা দিয়ে কেবলমাত্র তারা ঢুকতে পারে যাদের কাছে পাসপোর্ট থাকে। সুতরাং যেহেতু তিনি বিদেশ থেকে আসেন, তার কাছে পাসপোর্ট থাকবে, তো তিনি সেটা দেখাই সেখানে ভিতরে ঢুকতে পারেন। এবং উনি ভিতরে ঢুকার এবং হ্যাঁ, এখন মানে ভিতরে ঢুকার যদি যে কারণ তিনি যেটা বলবেন সেই কারণটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তারা বলবেন যে ঠিক আছে আপনি যান। আর যদি গ্রহণযোগ্য মনে না হয় তাহলে তারা তাকে ঢুকতে দিবে না। এটাই হচ্ছে নিয়ম। এখন হয়তো উনি ওইরকম কোনো কিছু একটা বলছেন যে তিনি ভিতরে যাবেন, হয়তো সেটা তাদের কাছে মনে হয় না যে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। এরকম একটা ঘটনা হয়তো ঘটছে। এখন ঘটনাটা ঘটলে তাকে বাধা দিছে, মানে ওই নিরাপত্তা কর্মী যারা আছে তারা তাকে হয়তো ঢুকতে দেয় নাই। এখন তিনি হচ্ছে যে উগ্র মেজাজি হলেন, তিনি তাদের উপরে চড়াও হলেন, তাদের দিকে এগিয়ে গেলেন বা তাদেরকে আঘাত করলেন। বিষয়টা এমন একটা জিনিস ঘটছে। তো এমনটা এই পর্যন্ত যেটা করছে সেটা টাইটেলটা ভাই আমি দেখিনি, আমি ঠিক করে দিব। তো এই পর্যন্ত যদি ঘটে তাহলে এই যে প্রবাসী ভাইটি যিনি আসছেন, নিঃসন্দেহে তার এখানে ভুল আছে, নিঃসন্দেহে তার এখানে দোষ আছে বা ভুল আছে, সেটা আমি স্বীকার করি। তো এখন স্বীকার করলেও এখন একটা বিষয় যেটি আমি একমত হতে পারলাম না, যেটা প্রতিবাদটা আমি জানাবো, যে প্রতিবাদ আমি করতে চাই, সে প্রতিবাদের জায়গাটা হচ্ছে বিমানবন্দরে ওই প্রবাসী কর্মীর কাছে এমন কোনো ধারালো কোনো জিনিস ছিল না যেটা দিয়ে তিনি আঘাত করবেন, যেটা দিয়ে তিনি কাউকে মেরে ফেলতে পারবেন, যেটা দিয়ে আঘাত করলে কারো বাঁচার কোনো উপায় থাকবে না। এমন যদি কোনো একটা ঘটনা ঘটে, আত্মরক্ষার্থে এই ধরনের নিরাপত্তা বাহিনী যারা আছে তারা আক্রমণাত্মক ব্যবস্থা নিবে, যে আমি ওনার সামনে যেতে পারতেছি না, ওনার কাছে কোনো একটা ধারালো অস্ত্র আছে, কোনো কিছু আছে, উনি যে কোনো মুহূর্তে কাউকে আঘাত করবে, ওনার দ্বারা আরো 20 জন প্রবাসীর ক্ষতি হবে, তখন তার উপরে তারা যে কোনো কিছু করতেই পারে, যে কোনো কিছু তারা করবে। তো এটা কথা। কিন্তু উনি তো নিরস্ত্র, উনি তো একটা নিরস্ত্র মানুষ। উনি খুব বেশি একটা কিছু করলে হয়তো উনি হাতাহাতি করতে পারে, 2-1টা কিলঘুষি দিতে পারে, কিন্তু উনি তো 2-4 জন মানুষকে মেরে ফেলতে পারবে না, এবং ওনার জন্য 2-3 জন মানুষের প্রাণহানিও ঘটবে না। বিষয়টা কিন্তু এরকম। তো যেহেতু সেরকম হবে না, তাহলে তার উচিত ছিল হচ্ছে যে কি, তাকে ধরে ফেলা। ওই প্রবাসী যদি কোনো অন্যায় করে থাকে, তিনি যদি ক্ষমতার অপব্যবহার করে গায়ে জোরে ভিতরে ঢুকতে চেষ্টা করে, তাহলে তাকে 4-5 জন ধরে ফেলবে। ধরে ফেলার পরে তাকে হ্যান্ডকাপ লাগাইতে পারে, কোনো সমস্যা নাই। কোনো লোক যদি অপরাধ করে, সে যেই হোক না কেন, সে প্রবাসী হয়েছে তো কি হয়েছে? একজন প্রবাসী যদি বিমানবন্দরে যদি অপরাধ করে, তাহলে কি তার কি বিচার হবে না? অপরাধমূলক কাজগুলো তো বিচার হবেই। আমরা প্রবাসীদেরকে অবশ্যই সম্মান করব, শ্রদ্ধা করব, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদেরকে রেমিটেন্স দিচ্ছে। কিন্তু তিনি যদি কোনো একটা অন্যায় করে বসে, অপরাধ করে বসে, ধরে নিলাম যে একজন প্রবাসী আরেকজন প্রবাসীকে বিমানবন্দরের মধ্যে মারধর করতেছে, দুজনই তো প্রবাসী। তো একজন প্রবাসীকে যে আরেকজন যে মারধর করছে, সেই প্রবাসীকে মারধরের জন্য কি আরেক প্রবাসীকে কি আমি অ্যারেস্ট করতে পারবো না? তাকে গ্রেপ্তার করতে পারবো না? তার জন্য আমি কোনো কিছু বলতে পারবো না? পারবো তো। প্রবাসী হইলেই যে তিনি যে সবকিছু উদ্যোগ, বিষয়টা তো সেরকম না রে ভাই। তো কিন্তু বিষয়টা হলো যে তাকে কেন 4-5 জন মিলে মারতে হবে, তাকে কেন রক্তাক্ত করতে হবে? এখানে রক্তাক্ত করার মতো কি হয়েছে? এখানে যারা দক্ষ অফিসার যারা আছে তারা তো তাকে, এই যে বললাম, তাকে পিছন দিয়ে ধরে ফেলতে পারে, তাকে হ্যান্ডকাপ লাগাইতে পারে। হ্যাঁ, তো এটা এখন প্রথমত যে দোষটা ছিল, প্রথমের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রবাসী ভাই ছিল, সেই প্রবাসী ভাইয়ের কর্মকাণ্ডে আমরা যেটি স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রথম দোষটা হচ্ছে তার, তিনি গায়ের জোরে ভিতরে ঢুকে যেতে চাচ্ছেন, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি ঢুকে যেতে চাচ্ছেন, সেই পর্যন্ত দোষটা ওনার ছিল। কিন্তু ওনাকে যে 4-5 জন মিলে যে একভাবে ধরে যে তাকে আঘাত করা হলো, তাহলে এই আঘাতের কারণে ওই প্রবাসীর দোষ যতটুকু ছিল সেই দোষটা কিন্তু শেষ। কারণ একজন নিরাপত্তা বাহিনী এইভাবে কাউকে ধরে মারধর করতে পারে, তাদের জন্য তো আইনগত ব্যবস্থা নেওয়ার সিস্টেম আছে না, অনেক কিছু তো আছে। তাকে অ্যারেস্ট করবে, তার নামে মামলা দিবে, তাকে বন্দি করবে, তাকে জেলে দিবে, তাকে কারাগারে পাঠাবে।
কোর্টে তুলবে, তা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তো হচ্ছে আইনের অধীনে থেকে কাজ করা। তো এখন ওই প্রবাসী যদি আইন লঙ্ঘন করে, তাহলে আবার তাকেও যদি আইন লঙ্ঘন করে, যদি এই যে একটা ভাই লিখছে, এমডি জাফর ভাই লিখছে যে ওনারাও হচ্ছে তাকে মানে গণদোলায় দিলেন, একটা গণদোলার মতো একটা ঘটনাটা ঘটলো সেটা, তো গণদোলায় দিলেন। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বিমানবন্দর কি গণদোলা দিতে পারে? আপনি তাকে অ্যারেস্ট করেন না, আপনি অ্যারেস্ট করে তাকে নিয়ে যান, তাকে আইনের মুখোমুখি করেন। সে নরওয়ে প্রবাসী, পর্তুগাল প্রবাসী, আর রোমানিয়া প্রবাসী, আর আমেরিকান প্রবাসী, যে প্রবাসী হোক না কেন। তো এই যে তারা যে পরবর্তীতে তারা যে ঘটনাটি ঘটাইলো, এটা নিঃসন্দেহে প্রতিবাদ জানানোর মতো ঘটনা। আমি প্রথম অংশে এই প্রবাসী ভাইটি যে কাজটি করছে, যে গায়ে শক্তি থাকলে, ক্ষমতা থাকলে বা প্রবাসী হইলে যে আমি যে কোনো কিছু করে ফেলবো, দেশের আইন লঙ্ঘন করে ফেলবো, আইন ভেঙে ফেলবো, জোর করে সেখানে ঢুকে যাবো, ওনাকে যদি ঢুকতে না দিত, আরো কত রাস্তা আছে, আরো কত সংস্থা আছে, বিমানবন্দরের 27টা সংস্থা কাজ করে। এখন যদি আনসার আর বিমান বাহিনীর সদস্য তাকে ঢুকতে না দেয়, সেখানে এফবিএন আছে, সেখানে আরো সদস্যরা আছে, সেখানে এনএসআই আছে, সেখানে ডিজিএফআই আছে, সেখানে সিআইডি আছে, সেখানে র্যাব আছে, কত সংস্থা আছে। তারা উনি সেই সংস্থার করতো, অভিযোগ করতো, সেই সংস্থার মাধ্যমে তিনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করতো। তিনিও কেন সেখানে ওই লোকের উপরে হাতাহাতি করতে যাবে? এটা ছিল হচ্ছে তার অন্যায়, এটাও মানতে হবে। কিন্তু ওনার সাথে যেটা করছে, ওনাকে 4-5 জন মিলে এমন ব্যবহার করাটা পুরো ঘটনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকেই চেঞ্জ করে দিছে। সুতরাং এখন যে জিনিসটা করছে, এটা নিঃসন্দেহে নিন্দা জানানোর মতো ঘটনা, প্রতিবাদ করার মতো ঘটনা। আমি একজন সাবেক প্রবাসী বা প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে আমার স্পষ্ট বক্তব্য যে এটা সুনির্দিষ্ট এই অভিযোগটা খতিয়ে দেখতে হবে যে ওই প্রবাসী ভাই আসলে, আমরা তো শুধু ভিডিও দেখছি, কথা তো আর শুনি নাই, উনি আসলে কেন ভিতরে ঢুকতে চাইছিলেন, ওনার বক্তব্য কি ছিল, উনি প্রথমে কাকে আঘাত করছে, আর উনি যদি একজনকে আঘাত করেও থাকে, একজনকে আঘাত করার দায় কি 5 জন মিলে কি একজনকে আঘাত করতে পারে কিনা, এটার একটা তদন্ত কমিটির মাধ্যমে সুনির্দিষ্টভাবে এই অভিযোগটা, এই যে আজকে যে ঘটনাটা, সেটাকে একবার সুস্পষ্টভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এটার একটা তদন্ত কমিটির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি যিনি হয়ে থাকেন, যদি অভিযোগ প্রমাণিত হয়, সেটি এই দেশবাসী যারা আছে তারা, আপনি সিসি ক্যামেরা ফুটেজ যেটা ব্যবহার করছেন সেটাতে ভয়েস দিয়েছে কে, অর্থাৎ ব্যাখ্যা করেছেন কে? মিরাজ হোসেন গাজী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেটা এক্সপ্লেন করছি, যিনি এই ভিডিওটাতে যিনি ভয়েস দিয়েছেন, তিনি তার মতো করে ভয়েস দিয়েছেন, সেটা আমি দেখেছি, সেটাকে আমি বলছি যে এটা ওনার একবারে উনি হচ্ছে ওনার মতো করে সেটাকে ব্যাখ্যা দিচ্ছেন। ওনার ব্যাখ্যার সাথে আমি একমত পোষণ করি নাই, উনি ব্যাখ্যা দিতে পারেন, উনি ওনার মতো করে দিচ্ছেন। আমি শুধু ওনার এখান থেকে ভিডিও ফুটেজটা আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদেরকে দেখানোর একটা ব্যবস্থা করছি। মিরাজ হোসেন গাজী ভাই, আমি আপনাকে তো লাইভে পাইলাম, ভাবলাম আপনাকে একটা কল দিব এখানে যুক্ত করার জন্য, কিন্তু এটা মনে হচ্ছে না, আপনার এখানে কলটা যাচ্ছে না, আপনাকে যদি পাইতাম তাহলে আরো খুব বেশি একটা ভালো হইতো। টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে, কল যাচ্ছে না। এনিওয়ে, আমি আমার যে বক্তব্যটা, আমি সেই বক্তব্যে আসতে চাই। আমার কথা হচ্ছে যে বিমানবন্দরে আমরা কিছুদিন ধরে যে পরিবর্তনটা লক্ষ্য করছিলাম, সেখানে এফবিএন সদস্যদের নামে নানান অভিযোগ ছিল। এখন তাদেরকে বিমানবন্দরের ভিতরে ঢোকার জন্য যে পাস দেওয়া হয়, সেটাও দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। নৌবাহিনীর সদস্যদেরকে সেখানে ইনক্লুড করা হলো, তাদেরকে আনা হলো আরো ভালো সার্ভিসের জন্য, ভালো কিছুর জন্য। এখন তাদের দ্বারা যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটি নিন্দা জানানোর মতো কোনো ভাষা আসলে থাকে না। আমি ভিডিও ফুটেজ যেটাই দেখি না কেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে উনি ওই একজন প্রবাসী যদি অপরাধ করে থাকে, তিনি একটা অপরাধ করছে, সেটা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু একজন প্রবাসী অপরাধের কারণে তাকে 5 জন মিলে মারধর করাটা, সেটা তো দুই পক্ষই সমান হয়ে গেল। তাহলে তাকে যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বটা দিলেন এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে, সেক্ষেত্রে আসলে আমার এখানে তো ফোনটা দুইটা নাই, আমি অ্যাড করতে পারতেছি না। আমার আসলে একটা ফোন তো এটা রিসিভ হচ্ছে না, এখানে পাইলে মনে হয় খুব বেশি একটা ভালো হইতো। আমার এখানে একটা ফোন ইউজ করতেছি, তো এখানে আমি পাচ্ছি না, আপনাকে ওই কলটা যাচ্ছে না, এখানে ইস্যু দেখাচ্ছে। আমি এখানে ওই ব্যাখ্যা সঠিক হয়নি। ভাই মিরাজ হোসেন ভাই, আপনি যদি একটা ভয়েস যদি দিতেন, আপনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে যদি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, আপনার যদি একটা পাইতাম, মানে আপনার যদি আমাদের অনেক প্রবাসী আপনাকে চিনেন এবং জানেন, আপনার থেকে একটা কথা শুনলে ওনারা খুব উপকৃত হতো, কিন্তু আমি আপনাকে কলে যুক্ত করতে পারতেছি না। আমার আসলে একটা ফোন মানে ডেড হয়ে আছে, সেটারে আমি করতে পারতেছি না, আর একটা ফোন থেকে কলটা যাচ্ছে না। আমি পিসি থেকে আপনাদের কলের হোয়াটসঅ্যাপ কল ভয়েস কম্পিউটার সেটিং, এখানে সেটিংটা কি জানি, একটা সেটিং, এটা তো ঠিক আছে,
সবগুলো সেটিং তো অন করে দিলাম, তারপরে কি আছে আর তো নাই, দেখি এবার। আচ্ছা জি, কলটা মনে হয় ঢুকছে। তারপরে কি আছে আর তো নাই, দেখি এবার। ভাইয়া আপনি একটু বলেন, আমার অডিও পাবেন না। কলটা মনে হয় ঢুকছে, অডিও বলতে হবে তাই না? জি জি প্লিজ একটু বলুন। আচ্ছা না, আমি আপনাকে দেখতেছি হচ্ছে ইসে। আচ্ছা সেটা হলো যে ওই যে যেই ভিডিওটা একটু অন করে চালাইলেন আপনি, ব্রিফ করলেন যেটা সিসি ক্যামেরার ফুটেজ, জি এই ফুটেজটা কে সরবরাহ করেছে বা ওইটা কে মানে এডিট করেছে কে বা ভয়েস দিয়েছে কে এটা? এটা হচ্ছে শেখ জাহিদুজ্জামান নামে একজন আছেন, তিনি হলো সংবাদ সারাবেলা নামে একটা প্রতিষ্ঠানে কাজ করে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে উনি সংবাদ সারাবেলার হচ্ছে প্রতিনিধি, কিন্তু ওনার কাছে কোনো না কোনো ভাবে বিমানবন্দরের যত স্পর্শকাতর ভিডিও এবং ফুটেজ সবগুলো কিন্তু উনি কোনো না কোনো ভাবে পেয়ে থাকেন। এটা কিভাবে পান সেটা আমি ঠিক জানি না। সবগুলো কিন্তু উনি কোনো না কোনো ভাবে পেয়ে থাকেন, কিভাবে পান সেটা আমি ঠিক জানি না। তবে আমি একটু বলি আর কি, আমি আমার সাংবাদিকতার পর্যবেক্ষণে আমি জাস্ট ওইটার জন্য একটু যুক্ত হতে চাইছিলাম আপনার সাথে। জি প্লিজ। অর্থাৎ ওইখানে যে সিসিটিভির ফুটেজটা ব্যবহার করা হয়েছে, জি, এবং যে ফুটেজটার বর্ণনা যিনি দিয়েছেন এটা হচ্ছে যে একেবারে আমি যদি মানে যেহেতু আমি তার পরিচয় জানি না, তবে আমার পর্যবেক্ষণে যেটুকু বলতেছে এটা হচ্ছে যারা এই হামলার সঙ্গে জড়িত, অর্থাৎ বিমানবন্দরের যে কর্তৃপক্ষ সেটা যাই হোক, অথবা সিসিটিভির ফুটেজ যাদের এখতিয়ারে আছে বা যারা এটা সরবরাহ করতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন বা যারা নিজেদের দায় হয়তো না নেওয়ার মতো কৌশল নিতে পারেন, এমন যে কেউ, আমি আরো পরিষ্কার করে বলি, সাংবাদিক হলে হয়তো আমরা পরিষ্কার করে সবকিছু বলার সুযোগ থাকে না, আপনার দর্শকরা বন্ধুরা বুঝবেন হয়তো এই কারণে। জি, যদি আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে ওই ভয়েস ওভারটা হচ্ছে খুবই একজন দক্ষ অভিজ্ঞ মানুষ, হ্যাঁ, এবং যিনি একজন দায়িত্বশীল কোন একটা দায়িত্বে আছেন এমন একজন, সেটা আমাদের মতো কোন সাংবাদিক না, সাধারণ মানুষ তো নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে বলা হচ্ছিল যে ওই ভয়েস ওভারটা বারবার একটা জিনিস এস্টাবলিশ করা হচ্ছিল যে বলা হচ্ছে যে ওই প্রবাসী ভেতরে ঢুকতে চাইছিলেন জোর করে। এটা কিন্তু ভয়েস ওভারে বলা হচ্ছে, ওই ভিডিওতে যিনি ভয়েস দিয়েছেন তিনি বলছেন, কিন্তু ফুটেজে কিন্তু আমরা দেখতেছি যে তার কাছে কিন্তু ট্রলি ছিল, লাগেজ শট ট্রলি নিয়ে তিনি বের হয়েছিলেন। ওই সময় কিন্তু ওই এয়ারফোর্সের যে সদস্য বা ওই বিমানবন্দরের নিরাপত্তায় যিনি ছিলেন তার সাথে কথা বলতেছিলেন কিন্তু, এবং তার কাছে কিন্তু ওই লাগেজ ট্রলি ছিল। এই কথা বলার পর যে কি কথা হয়েছে সে অডিও তো নাই, কিন্তু তার মানে সে জোর করে ভিতরে যাইতে চাইছে, এইটা সঠিক না। এবং তার লাগেজ এবং ট্রলিটা কিন্তু সেখান থেকে ওই যাত্রীর কোন একজন নিয়ে সরাই রাখে, নিয়ে যায়, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে ওই যেই সদস্য সিকিউরিটি যিনি আছেন বা দায়িত্বে যিনি আছেন, এপিবিএন হোক আর এয়ারফোর্সের হোক, তিনি কিন্তু জানেন যে এই যাত্রী ভেতর থেকে মাত্র বের হইল, তাতে ট্রলি থাকা অবস্থায় কিন্তু কথা বলছিল, আপনার পুলিশের আবারও দেখেন। তাইলে কিন্তু এই ব্যাখ্যা কিন্তু চলবে না যে তিনি জোর করে ভেতরে যাইতে চাইছিলেন বা তার কাছে পাসপোর্ট ছিল কিনা, বা এটা লাগেজ নিয়ে ভেতরে ওই পর্যন্ত এসে অহরহ যাওয়া যায়, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। তিনি তো দেখাই যাচ্ছে তার কাছে ট্রলি তখন ছিল, কারণ এই ব্যাখ্যাটা দিয়ে এই সিসি ফুটেজের সাথে যদি ব্যাখ্যাটা একই থাকে, এই কর্তৃপক্ষ দিয়ে থাকে, তাহলে এটা তাদের নিজেদের দায় ঘাড়ে নেওয়ার জন্য বা তাদের দোষ প্রমাণ করার জন্য এটা খুবই একটা বড় এভিডেন্স, কারণ তার ভয়েস ওভারের সাথে ফুটেজটা কোনো মিল নাই। এখন এই ভয়েস ওভারটা কে দিয়েছে সেটা হচ্ছে এটা বের করতে হবে। আর তার চেয়ে বড় কথা হলো আপনি যেটা বলছেন সুন্দর চমৎকার, আপনি যেটা বলতেছিলেন যে প্রবাসীকে রক্তাক্ত করা, প্রবাসী হোক যাই হোক, আপনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি একজনকে এভাবে মেরে নাক মুখ ফাটাই ফেলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় না। একদম আপনার আইনে নাই, আত্মরক্ষা বা কোনো কিছুতে আপনি এটা পারেন না, এটা পারবেন না, সে যাই হোক পারবেন না। এখন আমাদের প্রবাসী বন্ধুরা অনেকেই বা অথবা আমাদের আপনার এখানে অনেকে কমেন্ট করতেছে, আমি দেখলাম যে ওই প্রবাসীর দোষ দিচ্ছেন, এই দিচ্ছেন। এখন আমাদের একটা বিষয় আছে, এটা যারা এই কমেন্ট গুলো করতেছেন তারা মন খারাপ করবেন না। আমরা আসলে কি ওই ভদ্রলোক যে ভয়েস ওভার বা বক্তব্য দিচ্ছেন, যে ওইটা শুনে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই জায়গাটা আছে যে আমরা অনেক সময় যাচাই বাছাই ছাড়া, ধরুন আমি বললাম যে সাইফুল রাজীব ভাই হচ্ছে যে এটা করেছে, আরেকজন সাইফুল রাজীব ভাইকে চিনেও না, তখন বলবেন যে হ্যাঁ এই লোকের বিচার হওয়া দরকার, বলে ফেলে অনেকেই। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা সবচেয়ে বড় মানে বৈশিষ্ট্য, এটা
সাদামাটা ভাবে আমরা সবাই করি, বেশিরভাগ মানুষই করি, সবাই বললে ভুল হবে। এখন এটাই স্বাভাবিক, যেহেতু আমি কেন অস্বাভাবিক, আমি যেহেতু ওই যে বললাম অনুসন্ধানী সাংবাদিকতার কারণে আমি যখন আপনার লাইভটা দেখছিলাম, ফুটেজ চালানোর পরে ভয়েস ওভারটা শুনে আমার কাছে মনে হয়েছে এটা নিজেদেরকে সেভ করার জন্য এই ভয়েসটা তারা নিজেরা এডিট করে একটা প্রচার আগে করে এস্টাবলিশ করে দেওয়া। অনেক সময় অনেক অপরাধীরা আছে চুরি করার আগে নিজে জিডি করে আসে, যে আমি তাকে জিডি করে চুরি করতে গেছি। জি, এই জন্য মানে মূল জায়গা যেটা, এইটা আসলে ভিকটিমের, যদি আপনার এই লাইভটা অনেক মানুষ দেখতেছেন এবং আমি যদি এই ভিকটিম যিনি যে প্রবাসী তার সাথে যদি যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে, জি, তাই বলবো আপনার যদি যোগাযোগের কোনো মাধ্যম থাকে, বা আমিও এখানেও বললাম যদি যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে, আমরা ওনার এই ব্যাপারটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে চাই। হ্যাঁ, এবং এই যে যারা এখানে দায়ী, এইভাবে করে একেবারে মানে রক্তাক্ত করে ফেলতে হবে। আপনি অ্যারেস্ট করতে পারতেন তাকে, তাকে অ্যারেস্ট করলেন না কেন? জি, জি, আমার বক্তব্য সেটাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, অপরাধী হয় তাকে রক্তাক্ত করলে আপনি অ্যারেস্ট করলেন না কেন? জি, জি, মনে হয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে সম্ভবত। জি। এরপরে অফিসার যিনি কথা বলছে, যার একটা ছবি আপনার স্ক্রিনে এখন যে ছবি আমাদের আব্দুল হালিম নিহন ভাই যে ছবিটা জি। স্ক্রিনশট দিয়েছেন, জি। এই ভদ্রলোকের আমি কয়েকটা ভিডিওর মধ্যে দেখে ফেলছি আপনার লাইভে যুক্ত হইতে হইতেই, যে ওইখানে দেখলাম যে ওই ভদ্রলোক যে কথা বলতেছেন, ওই প্রবাসী কিন্তু ওই রকম ভাবে কোন দায়ী যেইভাবে করে বলা হয়েছে ওই ভয়েস হয়ে সেটা কিন্তু না। এবং একজন মুরব্বীকে ধাক্কা দেওয়ার পরে কিন্তু ওই প্রবাসী তিনি কিন্তু ক্ষিপ্ত হয়েছেন। এটা স্বাভাবিক, হয়তো ওই মুরব্বী যদি ওনার ফ্যামিলির কেউ হয় তার এটি খারাপ লাগাটা স্বাভাবিক। জি। সো এই ব্যাপারটা আমার মনে হয় যারা আমরা কমেন্ট করতেছেন এখানে, যে কারণে আমি একটু আসলে ওই কমেন্ট গুলো দেখে যে একেবারে দায়ী করে ফেলছিলাম, এই কারণে আমি একটু যুক্ত হওয়ার জন্য আপনাকে বললাম, আপনার সময় নষ্ট করলাম না, 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 না। তবে আপনি ভিকটিম যিনি, উনি যদি জি। যোগাযোগ করতে পারেন, জি। তাহলে আসলে এই ব্যাপারটা প্রতিকার হওয়া উচিত। জি। এটা চলতে পারে না, জি। একেবারে পরিষ্কার। জি, থ্যাংক ইউ ভাই। আমি ভাই হয়তো আমার কথাটা শুনতেছেন, আমি আসলে আমার এখান থেকে ওই পিসি থেকে আপনাকে কানেক্ট করছি, তো ডাবল কথা শোনা যাবে না। ধন্যবাদ। জি, জি, থ্যাংক ইউ। প্রিয় প্রবাসী ভাইরা, আমি আবার একটু বলি, ভয়েস শুনে হয়তো আপনারা অনেকে তাকে চিনে ফেলছেন। আমাদের সাথে যিনি যুক্ত ছিলেন মিরাজ হোসেন গাজী ভাই, আপনারা ওনাকে খুব ভালোভাবে চিনেন এবং জানেন। আমি খুবই কৃতজ্ঞ যে উনি আসলে সারাদিনের এত কাজ করার পরেও যে প্রবাসীদেরকে নিয়ে কোথায় কি ঘটতেছে, উনি যে এটাকে নোটিশ করেন, এই যে আমাদের লাইভটা তিনি দেখলেন এবং এটাকে ধরে ফেললেন, প্রতিবাদ করলেন, আমি এটার জন্য ওনার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে খুব অল্প সংখ্যক মানুষ প্রবাসীদেরকে নিয়ে কাজ করত, এর মধ্যে অন্যতম ছিলেন একসময় মোস্তফা ফিরোজ ভাই, কাজ করতেন, এখন সেটা কমে গেছে। জুমুর বাড়ি ছিলেন একসময় করতেন, এখন তিনি করেন না। কেরামতুল্লাহ বিপ্লব ভাই করতেন, তিনি করেন না। এখন মিরাজ হোসেন গাজী ভাই অন্যতম একজন, যিনি সারাদিনের তার অ্যাসাইনমেন্ট, বিভিন্ন বাংলা ভিশনের পুরো সবগুলো কাজ শেষ করে এখনো তিনি প্রবাসীদের নিয়ে কথা বলেন বা বসেন। তো ওনাকে আমি ধন্যবাদ দিলাম। আর একটা কথা আমি স্পষ্ট আপনাদেরকে লাইভটা প্লে করার সময় বলছিলাম, হয়তো মিরাজ ভাই সেটা শুনে নাই। এই ভিডিওতে যিনি ভয়েস দিয়েছেন তিনি হচ্ছেন ঢাকায় থাকেন, তিনি একজন সংবাদকর্মী, তিনি একজন রিপোর্টার, একটা পত্রিকার রিপোর্টার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে উনি তার একটা ব্যক্তিগত ফেসবুক পেজ আছে, যে পেজের মধ্যে তিনি 99% ভিডিও দেন হচ্ছে প্রবাসী রিলেটেড। কিন্তু একটা কথা হচ্ছে, আমরা মিরাজ হোসেন গাজী ভাইয়ের মতো যিনি আছেন, আমি তো খুবই ক্ষুদ্র মানুষ, আমি কোন জাতীয় গণমাধ্যমে কাজ করি না, একটা ফেসবুক পেজে কাজ করি। ইভেন মিরাজ হোসেন গাজী ভাইও যদি এই ফুটেজটা যদি সংগ্রহ করার চেষ্টা করেন, উনি কিন্তু খুব সহজে সেটি পাবেন না, ওনাকে খুব সহজে সেটা দেওয়া হবে না। মিরাজ হোসেন গাজী ভাই কিন্তু ওই বিমানবন্দরের ট্রলি ব্যাগ কোন দিক থেকে আসে, এই ফুটেজটা নিতে গেলে ওনাকে 5 জায়গা থেকে পারমিশন নিতে হবে, 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে যে অনুমতি মিলবে কিনা, ভিতরে যাইতে পারবে কিনা, অনেক কষ্টে কিন্তু ওনাকে সংগ্রহ করতে হবে। একটা বিমানের ফুটেজ যদি উনি আনতে চান, তাহলে ওনার প্রতিষ্ঠানকে আগে সিটি পাঠাইতে হবে, সেটা অ্যাপ্রুভ হইতে হবে, তারপরে ওনাকে বিভিন্নভাবে ওনাকে ভিতরে যাওয়ার দিবে। কিন্তু এই শেখ জাহিদুজ্জামান যিনি আছেন, আই ডোন্ট নো ওনার কি সোর্স বিমানবন্দরের ভিতরে কাজ করে। বিমানবন্দরের যখনই কোন ধরনের কোন একটা ইস্যু ঘটে, সাথে সাথে সেই ফুটেজটা কিন্তু তার কাছে চলে আসে। আমরা দেখলাম যে খুবই সামান্য একটা ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে, যেটা চ্যানেলাই তাদের ডিজিটালে সেটাকে প্লে করছে 28 থেকে 29 সেকেন্ড। কিন্তু এখানে শেখ জাহিদুজ্জামান কিন্তু 3 মিনিটের একটা ফুটেজ তিনি পেয়ে গেলেন, ওনাকে ফুটেজটা আসলে কেউ না কেউ দিছে, এবং উনি এটাকে খুব সুন্দরভাবে, মিরাজ ভাই আমি এক্সপ্লেন করছিলাম, কিন্তু মিরাজ ভাই খুব সুন্দরভাবে বললেন যে উনি এমন ভাবে এটাকে একটা ব্যাখ্যা দাঁড়া করে দিলেন যে এখানে ওই প্রবাসীটার দোষ, সুতরাং তাকে মারা যেতেই পারে বা এই ধরনের একটা ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ,
তো এই এই আসলে ওনার কথা মিরাজ ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে এই ফুটেজ আসলে ওই সংবাদকর্মী হোক বা জাহিদুজ্জামান যিনি হোক না কেন ওনাকে কে দিল, আর এই ভয়েস ওভারের ব্যাপারে তাকে বিমানবন্দরের বিমান বাহিনীর পক্ষ থেকে ওনাকে কি সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে কিনা, যেটি তিনি ভয়েস ওভারের মাধ্যমে পুরো দেশবাসীকে জানালেন, এটার দায়ভারটা আসলে উনি নিতে হবে এবং উনি নেবেন। আর পরিশেষে এসে আমি আবার একটা কথা বলতে চাই, মিরাজ ভাই যে কথাটা বলছে, যেখানে আজকে ঘটনাটি ঘটলো সেখানে আমি অনেক দিন দাঁড়ায় থাকি, ঘন্টার পর ঘন্টা আমি সেখানে থাকি, বিভিন্ন কারণে সেখানে গেলে আমি দেখি যে অনেক প্রবাসী এই গেট দিয়ে একবার বের, অনেক প্রবাসী হচ্ছে কি একটা মোবাইল ফোন রেখে চলে আসছে, একটা চার্জার মোবাইলে কিছুক্ষণ চার্জ দিতেও সেই চার্জারটা রেখে চলে আসছে, আবার হয়তো সে ভুল করে ফেলছে, তার একটা বন্ধু আছে বা কোনো একটা জিনিস আনবে, তো একটা লোক বিমানবন্দর ওই গেটটা দিয়ে বের হলে সে আবার সেখানে ঢুকার অধিকার তার আছে। তো অনেক প্রবাসী ঢুকে, আপনি দেখবেন যে অনেকেই ঢুকতেছেন, তো কাউকে বিমান বাহিনীর লোকজন বা আনসার বাহিনী তাদেরকে ঢুকতে দেন, আবার হয়তো কাউকে ঢুকতে দেন না। তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো আমরা তো বললাম যে তাকে আপনি অ্যারেস্ট করে ফেলেন, তাকে আইনের মুখোমুখি করেন, আপনি তাকে মারবেন কেন? তো এটা তো একটা সুনির্দিষ্ট বিচার হওয়া উচিত। মিরাজ ভাই যে ঘোষণাটি দিলেন, যে কথাটি বললেন, আমি আপনাদেরকে একই কথাই বলতেছি। এই প্রবাসী ভাইটি যিনি হোক, যদি আমাদের এই লাইভটা যদি কারো কাছে গিয়ে থাকে বা উনি যদি দেখে থাকেন, মিরাজ ভাই সবসময় প্রবাসীদের ব্যাপারে, যদি ওই প্রবাসী যদি সঠিক থাকেন, যদি তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সঠিক থাকেন, তাহলে মিরাজ ভাই সব সময় প্রবাসীদের পাশে দাঁড়ান। এবং আমিও একটা কথা বলতেছি, যে এই প্রবাসী ভাই যদি আমাদের এই কথা শুনে থাকেন বা এই লাইভটা দেখে থাকেন, তিনি যদি নিজেকে ভুক্তভোগী মনে করেন যে আমার উপর অন্যায় হয়েছে, এখন তিনি যদি না চান তাহলে তো সেটা আমাদের দরকার নাই বা আমাদের প্রয়োজনে পড়তেছে না। তিনি যদি মনে করেন যে তার এখানে কথা বলার প্রয়োজন আছে, তার সাথে সেটি অন্যায় হয়েছে, এটা তো হয়েছে, অন্যায় হয়েছে, এখন উনি আসলে কি করবেন ওনার কথা বলতেছি। যদি সে প্রবাসী যদি মনে করেন যে তার যদি কোনো সমর্থনের প্রয়োজন পড়ে, আমরা তো এখানে মারামারি করতে পারবো না, আমাদের কাজ কিন্তু মারামারি করা না, কিন্তু আমরা সর্বোচ্চ জায়গা পর্যন্ত এটার একটা জবাবদিহিতে আমরা চাইতে পারবো যে এমন ঘটনা কেন ঘটলো, এই ঘটনার পিছনে আসলে কি, এটা সমাধান আসলে কি হবে, আমরা সেটার জন্য ইয়ে করতে পারি। আমরা তো আর ওনার পক্ষ এখানে মারামারি করতে যাব না বা মারামারি করার সেটা হবেই না। এনিওয়ে, তো এটি ছিল একটা কথা। যারা এতক্ষণ ধরে লাইভটা দেখলেন বা জানলেন, এই প্রবাসী নিশ্চয় কোনো না কোনো একজনের তো পরিচিত হবে, এবং আমার বিশ্বাস যে উনি আমাদের লাইভটা ওনার কাছেও যাবে, বা হয়তো আপনার এলাকার মানুষ, আপনার দেশের মানুষ, আপনার গ্রামের মানুষ, যদি আপনারা যদি তাকে চিনে থাকেন বা জেনে থাকেন, উনি যদি মনে করে যে অনেক সময় তো অনেক প্রবাসী ভাইরা দেশে আসলে কাউকে খুঁজে পান না যে কার সাথে কথা বলবেন, কে ওনার পাশে দাঁড়াবে, মিরাজ হোসেন গাজী ভাই ওনার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত, এবং সেই সাথে মিরাজ ভাইয়ের ছোট ভাই হিসেবে তো আমি তো আছি, যদি ওনার যে কোনো ধরনের সহায়তা সহযোগিতা যদি প্রয়োজন পড়ে, আমরা একজন প্রবাসী ভাইকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে ওনাকে আমরা সর্বোচ্চ সহায়তা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনারা এই মেসেজটা ওনাকেও পৌঁছে দিবেন। আর পরিশেষে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটা কথা বলতেছে, যেটা দিয়ে আমি লাইভটা শুরু করছিলাম, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছু পরিবর্তন হবে। আমরা একসময় বিমানবন্দরের কর্মীদের সাথে যে আজে বাজে ব্যবহার করা হতো, লাগেজ পেতো না, এটা সেটা ডিলে হতো, এগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। আবার যখন দেখলাম যে বিমানবন্দরে সেটা পরিবর্তন ঘটতে শুরু করছে, আমরা প্রশংসাও করছি। আমরা আমরা বাস্তবতায় বিশ্বাস করতে চাই, যখন যেটা ঘটবে আমরা সেটাই বলবো। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, বা যে সাংবাদিক ভাইটার কথা বললাম বলেন, বা ওই রেমিটেন্স যোদ্ধার কথা বলতাম, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আমাদের কারোর সাথে ব্যক্তি সম্পর্ক নাই, আমরা হচ্ছে যে সত্যের সাথে কি ঘটনা ঘটছে সেটার সাথে আমরা সম্পর্ক করে, যিনি ভুক্তভোগী যদি কারো উপরে অন্যায় অবিচার হয়ে থাকে, আমরা সেটা সহযোগিতা করতে চাই, আর সত্যকে সত্য বলতে চাই, মিথ্যাকে মিথ্যা বলতে চাই। আমরা ব্যক্তিগতভাবে কাউকে হেয় করতে চাই না, ব্যক্তিগতভাবে অ্যাটাক করে আমরা নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণ করারও আমাদের কোনো ইচ্ছা নাই। কিন্তু এটা দিনের আলোর মতো স্পষ্ট ক্লিয়ার যে ঘটনাটা ঘটছে, সিসিটিভি ফুটেজ দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তারাই সহায়তা করতেছে। তো সুতরাং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাজটি সেটি একটা ঘৃণিত কাজ। একজন প্রবাসী হিসেবে আমি এটা তীব্র নিন্দা জানাই। আর আবারও বলে যাই যে ওই প্রবাসী ভাই যদি কোনোভাবে আমাদের কথা শুনে থাকে বা আমাদের সাথে যোগাযোগ করতে চায়, আমরা তার সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।